প্রেমগুলোকে প্রত্যাখ্যান করেছি চাকরি এবং কর্মজীবনে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। এখন এই চাকরি এবং কর্মজীবনকে আমি প্রত্যাখ্যান করেছি আমার সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য। আমার হাজবেন্ড নিজে দুঃখে আছে কারণ তার বউ অনেক কিপটা। সুপ্রিয় দর্শক, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। মানি রুলসের প্রোগ্রামে আমরা মূলত তাদেরকে ইনভাইট করি যারা বিজনেস নিয়ে ডিল করেন, যারা মানি নিয়ে ডিল করেন। কিন্তু আজকে আমার স্টুডিওতে এমন একজনকে হাজির করেছি যিনি মূলত লেখালেখি নিয়ে ডিল করেন। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একজন নবীন লেখকের সাথে, যিনি মূলত থ্রিলার লিখেন। নারী লেখক থ্রিলার লেখেন, এটা বেশ চমকপ্রদ এবং তার লেখার মান আমার কাছে ভালো লেগেছে। আমি যখন তার লেখাটা পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি সামনে যাই। আজকে আমার অতিথি নবীন লেখক সোহানী শিফা। নামটাও খুব চমৎকার। পরিচয় করিয়ে দিই সোহানী শিফার সাথে এবং তারপরে আমাদের আলাপ সামনে চলতে থাকবে। সোহানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার স্টুডিওতে আজকে হাজির হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত করে নিয়ে আসার জন্য। সোহানী, তোমার সাথে আমার পরিচয় খুব অল্প সময়ের, বাট তুমি খুব চমৎকার একজন মানুষ। তুমি সুন্দরভাবে লিখছো। তোমাকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যেটা নবীন লেখকদের জন্য খুব দরকার। তুমিও একজন নবীন লেখক, এমন নয় যে তুমি প্রবীণ হয়ে গেছো। যে তুমি যে কোনো একটা গল্পের পেছনে কেমন সময় দাও, নিজেকে কিভাবে প্রিপেয়ার করো? কারণ থ্রিলার রাইটিং যেটা, ইট ইজ নট এ ইজি থিং অ্যাকচুয়ালি। নিজেকে প্রিপেয়ার করো কিভাবে, যদি একটু বলো। থ্রিলার আসলে আমি তো আমি অনেক বড় লেখক এখনো হয়ে ওঠিনি। আমার জাস্ট যাত্রাটা শুরু। তো শুরুতে 3টা বই লিখেছি। 3টা বইয়ের এক্সপিরিয়েন্সটা বলতে পারি, আমি শেয়ার করতে পারি। কিন্তু এটা এমন না যে এটা সবাইকে ফলো করতে হবে, এটা ফলো করলে রাইটার হওয়া যায়, এরকম না। আমার এক্সপিরিয়েন্সটা কিরকম, আমি যেহেতু থ্রিলার লেখাটা একটু আমার লেখাটা যারা পড়েছে বা আমার লেখাগুলো যারা পড়ছেন তারা বুঝতে পারবেন যে আমার লেখাটাতে আমাকে অনেক স্টাডি করতে হয়, বিভিন্ন ডটস মিলাতে হয় আমাকে, যার কারণে আমাকে আগে ব্রেন চাইল্ড হিসেবে ওটাকে অনেক দিন মাতৃগর্ভের মতো ব্রেনে লালন পালন করতে হয় এবং ওটাকে আমি ব্রেনে লালন পালন করতে থাকি। এই ঘটনাটা এইভাবে হবে, এভাবে হবে, বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য কালেক্ট করে আমি এই ডটগুলোকে মিলাই, আমার এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার, এই টোটালটা আমি আমার মাথার ভেতরেই করতে থাকি। এইটাও যে ব্রেনের জন্ম নেওয়া, তাই মাতৃগর্ভের মতো ব্রেনের ভেতরে ওইটা একটা লম্বা সময়কাল ধরে চলতে থাকে। তো এভাবে করে থাকতে থাকতে এক সময় যখন আমার মনে হয় যে না, এখন আমি লিখতে পারবো, তখন আমি লেখা স্টার্ট করি এবং আমার লেখা 2 মাস, 1.5 মাস, 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, তুমি কি কোনো লেখার মাথার মধ্যে একটা প্লটিং করো, ইটস ওকে, কিন্তু তুমি কি কোনো ক্যারেক্টারাইজেশন বা কোনো চ্যাপ্টার ওয়াইজ গল্পের কাঠামোটা কি খাতার মধ্যে প্রথম না, আমার টোটালটা আমার মাথার মধ্যে থাকে। আমার খাতায় যেদিন আমি খাতাতে কলম ছোঁয়াই সেদিন থেকে একদম শেষ করে ফেলতে হবে। তার মানে আমি যেটা বুঝলাম দর্শক, সোহানী শিফা যেটা করে সেটা হচ্ছে গল্পের টোটাল অবয়বটা মাথার মধ্যে ধারণ করে, আস্তে আস্তে এটা গ্রো করতে থাকে। তারপরে এই চিন্তাটা যখন পরিপক্কতায় রূপ নেয়, একটা ম্যাচিউর লেভেলে যায়, তখন সে খাতা নিয়ে লিখতে বসে এবং তখন এক টানে 1-1.5 মাস 2 মাসের মধ্যে লেখাটা শেষ করে। দ্যাটস এ ভেরি গুড থিং। আচ্ছা, এখন এই যে তোমার মাতৃত্বকালীন যে সময়টা, 2টো বাচ্চা পেটে ধারণ করেছো, তাদেরকে জন্ম দিয়েছো, এখন মানুষ করছো, এই জার্নিটা তোমার কেমন লাগছে? এবং তুমি চাকরিকে স্যাক্রিফাইস করেছো ফর দ্য সেক অফ দ্য কিডস। হাউ ইজ ইউ ফিলিং অ্যাবাউট দ্যাট? আমার প্রেমগুলোকে প্রত্যাখ্যান করেছি চাকরি এবং কর্মজীবনে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। এখন এই চাকরি এবং কর্মজীবনকে আমি প্রত্যাখ্যান করেছি আমার সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য। আমি এটাই বললাম যে আপনাকে গুরুত্বটা নির্ধারণ করতে পারতে হবে, আপনি কাকে গুরুত্ব দিবেন। তাহলে কি এরপরে আমার প্রশ্ন হতে পারে যে তার মানে সামনে এরকম কিছু কি আসছে যেটার জন্য তুমি বর্তমান অবস্থাকে স্যাক্রিফাইস করবে? আমি আমার বর্তমান অবস্থাকে স্যাক্রিফাইস করতে পারবো না। তার কারণ হচ্ছে মানুষের জীবনের বেশ কিছু ধাপ থাকে, এই ধাপগুলোর প্রত্যেকটা একটা নিজস্ব সৌন্দর্য থাকে। আমার এখন যে সময়টা যাচ্ছে এটা আমার শরীরের অংশের মতোই। হ্যাঁ, এটাকে আমি ইগনোর করতে পারবো না এবং এটার জন্য আমি সবকিছু ইগনোর করতে পারবো, বাট এটাকে আমি ইগনোর করতে পারবো। তার মানে এখন তুমি সামনে যেটাকে, এটাই নিয়ম যে এখন তুমি সামনে নিজেকে গ্রো করবা উইথ দিস সিচুয়েশন। হ্যাঁ, উইথ দিস সিচুয়েশন, এই সিচুয়েশন সহ গ্রো করবা। তার মানে সামনে তোমার প্রফেশনে ব্যাক করার একটা প্রশ্ন আসছে, অথবা লেখালেখিতে সাংঘাতিকভাবে মনোনিবেশ করার একটা প্রশ্ন আসছে, বাচ্চাদের গ্রো করানোর একটা প্রশ্ন আসছে, সংসার সামলানোর একটা প্রশ্ন আসছে। তো এর মধ্যে তোমার লেখালেখিকে নিয়ে সামনের ভাবনা কি? লেখালেখিকে নিয়ে সামনের ভাবনাটা হচ্ছে সুদূর প্রসারী। আর তার কারণ হচ্ছে আমি বললাম আমার অবস্থা কচ্ছপের মতো, আমি খুব ধীরে ধীরে রিল্যাক্স মুডে আমার গন্তব্যে পৌঁছাতে পছন্দ করি। আমার এত তাড়াহুড়া নেই। আমি যেহেতু আবার ফিরেছি লিখবো,
তো আমি ধীরে সুস্থে লিখছি। এখন এমন না যে আমি প্রতি বছরে বছরে আমি আমার পাঠ্যকে একটি করে বই দিতে পারবো, এরকম না। তবে আমার ইন্টেনশন হচ্ছে আমি প্রতি বছরে বছরে বই দিব না। যদিও গত বছর হয়েছে, এই বছর একটা বই এসেছে, কিন্তু প্রতি বছরে বছরে বই দিব এটা আমার ইন্টেনশন না। আমার ইন্টেনশন হচ্ছে আমি যদি এমন একটা বই লিখতে পারি যে বইটা আমার কাছে ভালো লাগে, অ্যাজ এ পাঠক আমার গল্পটা ভালো লাগবে, অ্যাজ এ পাঠক আমি ওখান থেকে কিছু শিখবো, তো তখন আমি ওই বইটা, ওই পাণ্ডুলিপিটা আমি প্রকাশকের হাতে তুলে দেব। তার মানে তুমি কোয়ালিটিকে গুরুত্ব দাও? হ্যাঁ, আমি কোয়ালিটিকে খুব বেশি গুরুত্ব দিই সবসময়। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। এবার ধরো তুমি চাকরি করেছো, লিখছো, ভবিষ্যতে তোমার ব্যবসায়ী হিসেবে নিজেকে দাঁড় করানোর কোনো ইচ্ছা আছে কিনা? এই কোশ্চেনটা থেকে একটা আমি একটু অন্যভাবে উত্তরটা দিচ্ছি। আপনি বাগিচায় বুলবুলি গানটা নিশ্চয়ই শুনেছেন। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস না। আপনি তো মানে গীতিকার, আপনি তো এগুলো বেশি ভালো জানার কথা। আপনার আরেকটা পেশা, আপনার শখ আর কি গীতিকার। এই গানটার একটা করুণ পরিণতি আছে। আমরা যদিও এখন এটাকে রিমেক করে বিভিন্ন সিচুয়েশনে খুব রোম্যান্টিক মুডে শুনি, কিন্তু এইটার গল্পটা কিন্তু রোম্যান্টিক না। এটার গল্পটা হচ্ছে কিরকম? এটার গল্পটা হচ্ছে যে বাড়িতে কবি কাজী নজরুল ইসলামের বাচ্চা মারা গেছে, বুলবুলি। সে মারা গেছে, তার হাতে টাকা নেই যে এই সৎকার করবে। তখন তিনি প্রকাশকের কাছে গিয়েছিলেন যেন কিছু টাকা তিনি তাকে দেয়, ধার হিসেবে দেয়। তো প্রকাশক তাকে টাকা দেয়নি, তাকে অনুরোধ করেছিল যে আপনি এই লেখাটা একটা আমাকে লিখে দেন, আপনাকে এটার বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দিব, কিন্তু তাকে ধার দেয়নি, কাজের বিনিময়ে টাকা দিয়েছে। তো এই প্রশ্নটা বলার কারণ হচ্ছে বর্তমানে আমাদের দেশে যারা লেখালেখি করছে সবারই একটা পেশা আছে, প্রত্যেকের পেশা আছে, কারণ সবাই বুঝতে পেরেছে যে আমাদের দেশে মেধার মূল্যটা কিন্তু কম। সেজন্য প্রত্যেকটা মানুষের একটা পেশা আছে এবং তার পাশাপাশি সে লেখালেখি করে। কেউ সাংবাদিকতা করে, যদি সাংবাদিকতাকে আপনি ওভাবে ধরবো চাকরিজীবী, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তো চাকরি করে, কেউ ব্যবসা করে, এইরকম কিছু পেশা, সবারই একটা পেশা আছে এবং সেই পেশার পাশাপাশি সে লেখালেখি করে। কারোই কিন্তু আপনি যদি খুঁজে দেখেন লেখালেখিটা ফুল টাইম জব কারোই না। তো আমার লেখালেখি নিয়ে আমার একটা সুদূর প্রসারী একটা প্ল্যান আছে, আমি তো বললাম, বাট এটার পাশাপাশি আমার বিজনেস স্টার্ট করার ইচ্ছে আছে। কারণ আমি মনে করি যে আমি যে কাজের জন্য আমার হচ্ছে এত সুন্দর একটা ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি, সে কাজটাতে যেন কোনো গাফিলতি না হয়, সেজন্য আমি এন্টারপ্রেনার হতে চাই। এবং আমি যদি এন্টারপ্রেনার হই তাহলে সেখানে আমি আরো কিছু মানুষের কর্মক্ষেত্র তৈরি করতে পারবো, এবং যেটা আমার অনেক দিনের ইচ্ছে। এবং সে সাথে একটা জিনিস হবে, যাদেরকে আমি সময় দিতে জন্য আমার এত বড় স্যাক্রিফাইস করেছি, মানে অনেক স্যাক্রিফাইস, আমার লাইফে অনেক স্যাক্রিফাইস, কিন্তু আমার এই চাকরি জীবন, আমার এই লেখাপড়া চালিয়ে নেওয়ার এই টোটাল স্যাক্রিফাইসটাকে দূরে সরিয়ে যাদের জন্য আমি সময় তৈরি করেছি তাদেরকে আমি কাজের পাশাপাশি সময় দিতে পারবো। হ্যাঁ, তার মানে জব করলে সেই স্বাধীনতা থাকে না, তুমি যদি এন্টারপ্রেনার হও, ব্যবসা করো, তাহলে সেই স্বাধীনতা অনেকটাই নারীদের জন্য। কিন্তু আমি মনে করি নারীদের জন্য সব, পুরুষদের জন্য ঠিক আছে, বাট নারীদের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে সে যদি পরিবারকে সময় দিতে চায় এবং আর্থিক সচ্ছলতা চায়। আমরা কাজটা কিন্তু মূলত আর্থিক সচ্ছলতা পাওয়ার জন্যই করি। তো আর্থিক সচ্ছলতা যদি সে চায় তাহলে নিজে কিছু একটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু পড়েছো মার্কেটিং এ, তার মানে তুমি সেলস এন্ড মার্কেটিং বিষয়টা বুঝো। যারা ঘরে মানে হাউস ওয়াইফ হিসেবে যারা কাজ করছে, তারা যদি কোনো বিজনেস শুরু করতে চায় বা প্রোডাক্ট সেল করতে চায়, অ্যাজ আ স্টুডেন্ট অফ মার্কেটিং তুমি একটু পরামর্শ দিবে যে তারা কিভাবে প্রোডাক্ট সেল করা শুরু করবে? প্রোডাক্ট, আমার ব্যাকগ্রাউন্ড মার্কেটিং, কিন্তু বিষয়টা এমন যে দেখা যায় ইঞ্জিনিয়ারিং পড়লেই ভালো ইঞ্জিনিয়ার হয় না। আমি মার্কেটিংয়ে পড়ে বড় বক্তা হয়ে গেছি বা মার্কেটিং খুব বুঝি, বিষয়টা এমন না। এই কথাটা বলার কারণ হচ্ছে যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, আপনাকে মেইন কথা হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে আপনার A to Z আইডিয়া নিতে হবে। A থেকে Z পর্যন্ত আইডিয়া প্রোডাক্ট সম্পর্কে নিতে হবে। এমন হোক যদি ওটা পচনশীল প্রোডাক্ট হয়, আপনি বাড়িতে কয়দিন রেখে পচান ওটাকে, মানে এমনি রেখে দেন খুলে, দেখেন কয়দিনে পচে। এটা কয়দিনে পচে সেটা জানাটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা পচলে কত ধরনের শেড আসে সেটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন বললাম, জানার তো কোনো শেষ নেই। একটা ব্যবসায় নামতে হলে আপনাকে সবার আগে আপনি কি বিক্রি করছেন সেটার উপর আপনাকে নলেজ নিতে হবে। আপনি কি বিক্রি করবেন সেটা সম্পর্কে যদি আমি একদম সহজ ভাষায় বলছি, আমাদের যেটা হচ্ছে মার্কেটিং এর ভাষা, সেটা তো দেখা গেছে যে একজন সাধারণ ব্যবসায়ী বুঝবে না। তাই আমি এমন একটা ভাষা ব্যবহার করছি যেটা একটা সাবলীল ভাষা, যেটা বাড়িতে ড্রয়িং রুমে আড্ডা দিলে আমি যেভাবে কথা বলি সেই ভাষাটাই আমি ব্যবহার করছি। যে আপনি প্রথম কথা হচ্ছে আপনি কি বেচবেন
কি বেচবেন তার সম্পর্কে আগে আপনি জ্ঞান নেন, তারপর কেন বেচবেন সেটা আপনি জানবেন। আগে তো কি বেচবেন সেটা সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে, তাহলে আপনি বুঝবেন যেটা আপনি কেন বেচবেন। মানে পানি, সাপোজ পানি তো আপনি বিক্রি করবেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কিন্তু পানিটা আপনি কেন বিক্রি করবেন এটা আপনাকে তৈরি করে নিতে হবে, যেটা আপনি কেন বিক্রি করবেন, এটার কি কি কাজ, কি ভালো কি মন্দ। অন্যজনের পানিটা 14 ঘন্টার পরে নষ্ট হয়ে যায়, আমার এই পানিটা 21 থেকে 22 ঘন্টা পর্যন্ত ঠিক থাকে, কিন্তু কেন থাকে? ওই যে বললাম, পচে গেলেও ওইটারও বিভিন্ন শেড সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। একইভাবে যদি আপনি এমন প্রোডাক্টে আসেন যেটা অপচনশীল প্রোডাক্ট, তাহলে এইটা যদি হয় আপনার গহনা, তাহলে কোন কোন ওয়েদার এটা ডিসকালার হতে পারে এটা আপনার ধারণা নিতে হবে। এটাতে কি কি ম্যাটেরিয়ালস আছে সেটা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। যদি সেটা হয় কাপড় চোপড়, তাহলে সেটার ক্ষেত্রেও আপনাকে জানতে হবে যে কতদিন পরে আমার এই ফেব্রিকটা এক্সপায়ার হয়ে যায়, এই ফেব্রিকটা কতদিন আমার কাছে যদি পড়ে থাকে, আমি এটা ব্যবহার করলে কাস্টমারের বাড়িতে গিয়ে এটা ফেটে যাবে। এই বিষয়টা আপনাকে নলেজ নিতে হবে। মেন কথা হচ্ছে আপনার প্রোডাক্ট নলেজ নিতে হবে একেবারে ভরপুর, তারপর আপনি বিক্রি করবেন, তখন আপনি বুঝে যাবেন যে আসলে কি বললে মানুষ এটা কিনবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে খুব ইম্পর্টেন্ট কথা যে প্রোডাক্ট আমি সেল করব সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আমি মানে স্বচ্ছ ধারণা না রাখি, তাহলে আসলে আমি সেল করব কি। দর্শক, আরও অনেক অনেক আসপেক্ট আছে জানার, কারণ একটা প্রোডাক্ট সেল করতে হলে একেবারে মার্কেটিংয়ের মানে একদম শুরু থেকে টাকাটা ঘরে আসা পর্যন্ত আপনাকে কনসিডার করতে হয়। সো ইউ নিড টু রিসার্চ অন দ্যাট, ইউ নিড টু স্টাডি অন দ্যাট, যে আসলে কীভাবে কি সেল করবেন। তো থ্যাংক ইউ সোহানি, আমার সাথে আলোচনায় খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার জন্য। তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিপার্শ্বিক অনেক বিষয় আমাদের আলোচনায় চলে আসছে। আবার হয়তো কোনোদিন দেখা হবে তোমার সাথে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।